স্বাগত সংবাদ সংযোগের সাথে আছি আমি সারা মেহজাবিন। এবার বিস্তারিত। দর্শক, মগবাজার আলফালা মিলনায়তনে এই মুহূর্তে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। ভাগ করে করে হানা ভোটের জন্য সেই মতামতটাকে তারা ডিভাইড করছেন, যেটা সুস্পষ্টভাবে একটি অপ্রচলিত এবং আইনের বিপরীতে, ন্যায় প্রতিষ্ঠার বিপরীতে একটি বিশেষ দলকে অ্যাকোমোডেট করার জন্যই এই ফ্যাকশনাল বা চারটা ভাগে ভাগ করে হানা ভোটের জন্য দেওয়া হয়েছে, যেটা একদিকে জটিল, অন্যদিকে একটি দলকে অন্যায়ভাবে অ্যাকোমোডেট করার একটা সুযোগ এখানে করে দিয়েছে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের ঐকমত্য কমিশন বলেছিল যে এই সনদের আদেশের পরে যারাই নির্বাচিত সরকারে আসবেন তারা 180 কার্যদিবসের মধ্যেই এগুলোকে সাংবিধানিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে, আর যদি না করে এটা অটোমেটিক্যালি গৃহীত হয়েছে বলে বিবেচিত হবে। এখানে এটা গ্রহণ করার একটা অটো কম্পালশনের সুযোগ এখানে ছিল এবং এটাই বাঞ্ছনীয়, কারণ কোনো দল ক্ষমতায় গিয়ে যদি এটা করতে না চায় তাহলে তার উপরে বাধ্যবাধকতা থাকার সুযোগ না থাকলে তাহলে এই যে সনদ এতদিনের কনসেনসাস কমিটির যে প্রচেষ্টা সেটাই ব্যর্থ হয়ে যাবে পরিপূর্ণভাবে। এই সরকারকে আমরা দেখলাম কালকের ঘোষণা, প্রধান উপদেষ্টার ভাষণে সেই বাধ্যবাধকতার জায়গাটিকেই তারা সেখানে রাখেননি। এটাও বিএনপির দাবিকেই পূরণ করা হয়েছে। তারা বলেছেন করতে হবে, এবং করতে হওয়ার যে আইনি ব্যাখ্যাটা এটা সরকার সেখানে দেয়নি, যে করতে হবে মানে করতেই হবে, এই বিষয়টিও কিন্তু তারা ক্লারিফাই করেনি। আমি এক্সপার্টদের সাথে আলোচনা করেছিলাম যে করতে হবে মানে কি, এটাকে না করলে যে অটোমেটিক্যালি হয়ে যাবে তার মতো একটা শক্তিশালী কোনো বিধান কিনা। সেখানে এক্সপার্টরা বলছে না, তার মতো শক্তিশালী বিধান নয়, তবে কোর্টে যাওয়া যাবে, সেখানে যারা যে রায় দেন সে রায় হবে। তাহলে বাধ্যবাধকতার যে পয়েন্টটা ছিল সেখান থেকেও সরকার সরে আসছে এবং এটাও বিএনপির দাবিকেই পক্ষান্তরে পূরণ করা হয়েছে। আমরা দেখলাম যে সরকার খুব স্পষ্টভাবে বলেছেন যে জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনেই হবে। তরুণদের ডায়াবেটিস এ যেন এক অশনি সংকেত। সিজিএইচআর এর গবেষণা বলছে প্রতি 25 জনে একজন তরুণী ডায়াবেটিসে আক্রান্ত। এই আক্রান্তদের অর্ধেকের বেশি জানেই না তাদের ডায়াবেটিস। জীবনের প্রতিটি ধাপে ডায়াবেটিস এই প্রতিপাদ্যে আজ পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। সোশ্যাল মিডিয়ার যুগে নিদ্রাহীনতা, ঘরের বাইরের খাবার গ্রহণ এই মাত্রাকে আরও বাড়িয়েছে বলে জানাচ্ছে গবেষণা। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। 2024 সালে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন আইডিএফ এর তথ্য বলছে দেশে 1,39,00,000 মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। সর্বশেষ জনশুমারির তথ্য বলছে দেশে 18 থেকে 35 বছর পর্যন্ত বয়সীদের সংখ্যা 5,50,00,000। 2025 সালে সিজিএইচআর এর গবেষণায় উঠে এসেছে এই তরুণ জনগোষ্ঠীর প্রতি 25 জনে একজন আক্রান্ত ডায়াবেটিসে। আশঙ্কার বিষয় হলো এই আক্রান্ত তরুণদের অর্ধেকই জানেই না তাদের ডায়াবেটিস হয়েছে। গ্রামে কি শহরে ডিভাইস আসক্তির কারণে মানুষের ঘুম ও খাবারে এসেছে ব্যাপক অনিয়ম। আবার বাইরে লবণ ও তৈলাক্ত খাবার গ্রহণ এখন মানুষের জীবনের অনুষঙ্গ। চিকিৎসকরা বলছেন এখন টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত বেড়েছে ব্যাপক হারে। বেশিরভাগই আমাদের দেশের রোগীরা কিন্তু টাইপ 2 ডায়াবেটিস, যেটা কিন্তু এই কায়িক পরিশ্রম, খেলাধুলা না করার কারণে, স্থূলকায় হয়ে যাওয়ার কারণে, এবং এই যে আমরা অনেক ফিজি ড্রিঙ্ক অনেক বেশি খাচ্ছি, এই চিপস, বার্গার, স্যান্ডউইচ, এগুলোর প্রতি অনেক ঝুঁকে পড়ছি। টাইপ 2 ডায়াবেটিস এখন কারণটাই হচ্ছে মূলত মেটাবলিক সিনড্রোম, এবং তার কিছু পয়েন্টস আছে। তার মধ্যে হচ্ছে কোমরের যে সার্কামফারেন্স, এই সার্কামফারেন্সটা পেটের ওয়েস্ট সার্কামফারেন্স এটা বেড়ে যাওয়া। তারপরে বাকি কারণগুলোর মধ্যে থাকে হলো পেশেন্টের ব্লাড গ্লুকোজ বেশি থাকে, ব্লাড প্রেশার বেশি থাকে, ব্লাড কোলেস্টেরল বেশি থাকে, পেশেন্টের বিএমআই বেশি থাকে। এই ডায়াবেটিস আবার অন্য সকল অসংক্রামক রোগ, উচ্চ রক্তচাপ, চোখ, হৃদরোগ সহ সকল রোগ বৃদ্ধিতে নিয়ামক হিসেবে কাজ করে। দুটি রোগ যদি হয় তাহলে আমরা বলি যে আর কোনো রোগের দরকার হয় না। একটি হলো ডায়াবেটিস আর একটা হলো ওজন বেশি। অনেকগুলো বড় বড় জটিলতা কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত রোগীর
হতে পারে। তাহলে যারা তরুণ বয়সে যাদের ডায়াবেটিস হবে তাদেরকে প্রথম হলো আর্লি ডায়াগনোসিস করতে হবে। নতুন খবর হলো মার্কিন গবেষকরা ল্যাবে স্টেম সেল চিকিৎসার মাধ্যমে ইনসুলিন হরমোন উৎপাদন স্বাভাবিক রেখে ডায়াবেটিস নির্মূলের সফল পরীক্ষা চালিয়েছেন। হয়তো একদিন পৃথিবীতে ডায়াবেটিস নির্মূলের চিকিৎসা মানব সমাজ পাবে, কিন্তু তার আগ পর্যন্ত রোগ পরীক্ষা ও নিয়ন্ত্রণের পাশাপাশি ভারসাম্যপূর্ণ জীবনচারণের পরামর্শ চিকিৎসকদের। শানা শারমিন, ৭১, ঢাকা। আন্তর্জাতিক ডায়াবেটিস প্রতিরোধ দিবসে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন দৌড়। হাতিরঝিলে দীর্ঘ ৭ কিলোমিটার এই দৌড়ে অংশ নেন ৭ শতাধিক মানুষ। ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে ম্যারাথনে অংশ নিতে আসেন তারা। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির উদ্যোগে এই আয়োজন হাতে নেওয়া হয়। এবারের আয়োজনের মূল লক্ষ্য ছিল মানুষের মধ্যে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং রোগ মুক্তির প্রয়াস। ম্যারাথনে অংশগ্রহণকারীরা জানান, শরীর ও মন সুস্থ রাখতে সহায়তা করে এ ধরনের আয়োজন। অন্যদিকে আয়োজকরা বলছেন, আগামী বছর অংশগ্রহণকারীর সংখ্যা ও পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আজকে যেহেতু ডায়াবেটিস দিবস, ডায়াবেটিস একটা মোটামুটি বাংলাদেশে কমন রোগ, তো এটা থেকে বেঁচে থাকার জন্য হচ্ছে ইয়াং বয়স থেকে যদি সবাই নিয়মিত দৌড়াদৌড়ি হাঁটাহাঁটির উপরে ফোকাস রাখে, তো এই ধরনের রোগ থেকে বেঁচে থাকা সম্ভব। 750 রেজিস্টার্ড পার্টিসিপেন্ট নিয়ে ডায়াবেটিস রান শুরু করি এবং এই রানটা এর মধ্যেই শেষ হচ্ছে। সবাই প্রায় ফিনিশের কাছাকাছি চলে এসছেন। আমাদের ডায়াবেটিস ডে এর উদ্দেশ্য হচ্ছে যে আমরা ডায়াবেটিস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করতে চাই, এবং এর জন্য নিয়মিত ব্যায়াম বা এক্সারসাইজ বা হাঁটা একটা গুরুত্বপূর্ণ অংশ। কার্গো ভিলেজে সুরক্ষিত ভল্টের তালা ভেঙে অস্ত্র মূল্যবান সামগ্রী চুরি হলেও কিছুই টের পায়নি নিরাপত্তার দায়িত্বে থাকা বিমান, পুলিশ ও আনসার সদস্যরা। সবকিছু স্বাভাবিক আছে বলে রেজিস্টারে লিপিবদ্ধ করেন তারা। ডিউটি রেজিস্টার থেকে মিলেছে এমন তথ্য। এদিকে অস্ত্র, গোলা বারুদ চুরি, ধামাচাপা দিতে সময় ক্ষেপণের কৌশল নেওয়ার অভিযোগ উঠেছে বিমানের বিরুদ্ধে। 2 সপ্তাহ পেরিয়ে গেলেও মামলা করেনি সংস্থাটি। রুহুল আমিনের রিপোর্ট। 27 অক্টোবর বিকেল 4টা থেকে 28 অক্টোবর ভোররাত যেন বিমানবন্দরের কার্গো ভিলেজের এক অন্ধকার অধ্যায়। কোনোভাবেই যার রহস্যের জট খুলছে না। সেই রাতের ডিউটি রোস্টার উদ্ধার করেছে 71 টেলিভিশন। 2 শিফটে বাইরের গেটে মূল দায়িত্বে ছিলেন বিমান সিকিউরিটির তাজিম খান, ছিলেন পুলিশ ও আনসার সদস্যরাও। বিকেল 4টা থেকে ভোর 6টা 4 মিনিট পর্যন্ত তারা দফায় দফায় ভল্ট পরিদর্শন করেন। সবকিছু ঠিক বলে মতামত দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন। পরবর্তী নিরাপত্তারক্ষী রফিকুল ইসলাম সকাল 7টায় দায়িত্ব নেয়ার নোট দেন। বিমানবন্দর থানায় করা জিডিতে বিমান জানায় সকাল 7টা 7 মিনিটে স্ট্রং রুমের তালা হারানোর তথ্য পান এজিএম জামাল হোসেন, যিনি নিজেও রাত 9:45টায় সবকিছু ঠিক দেখেন। কাগজে কলমে নিরাপত্তারক্ষীরা লিখেছেন সব ঠিক আছে, কিন্তু বাস্তবে সিলগালা করা তালা ভেঙে চুরি হয়েছে। তাহলে কখন ঘটল এই ঘটনা? নিরাপত্তা কর্মীরা কি মিলেমিশে মিথ্যা তথ্য লিপিবদ্ধ করেছেন, নাকি ভল্ট পরিদর্শন না করে শুধু কাগজেই দায়িত্ব পালন করেছেন? একাধিক গোয়েন্দা ও তদন্তকারী সংস্থা নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদ করলেও সঠিক জবাব বের করতে পারেননি। 2 সপ্তাহ পেরিয়ে গেলেও চুরি যাওয়া পণ্যের তালিকা করতে পারেনি বিমান, করেনি মামলাও। ফলে জোর নেই পুলিশি তদন্তে। আরও কিছু সংস্থা ছায়া তদন্ত করলেও কোনো কুল কিনারা হয়নি। বিমান কার্গোর জিএমকে প্রশ্ন করা হলেও সদুত্তর মেলেনি। আমি বক্তব্য তো দিতে পারবো না, আমাদের এটা পিআর দেবে, পাবলিক রিলেশন। আই এম নট অথরাইজড টু টক এনিথিং। অস্ত্র আমদানিকারক প্রতিষ্ঠান গানম্যাক্সের কর্ণধার ফয়সাল কবির। স্ট্রং ভল্টে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ছিল এই ব্যবসায়ীর। বিমানবন্দরের আগুনের প্রায় মাস পূর্তি হতে চললেও জানতে পারেননি তার পণ্যের বর্তমান অবস্থা। বিমান আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য না দেয়ায় মামলাও করতে পারছেন না। অগ্রগতি নেই তার জিডিরও। আমেরিকা থেকে 16টা পিস্তল মিসিং আছে, টার্কি থেকে 20,000 গুলি মিসিং আছে, আর 18টা এয়ার রাইফেল মিসিং আছে, একটা এয়ার পিস্তল মিসিং আছে, 1,77,000 এয়ার রাইফেল এয়ার পিস্তলের গুলি মিসিং আছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এই বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদ দ্রুত উদ্ধার করা না গেলে নেতিবাচক প্রভাব পড়বে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর। এইটা দেশের স্বার্থে অবশ্যই এটাকে গুরুত্ব করা উচিত এবং সংশ্লিষ্ট যারা আছে
এর সাথে যারাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এর সাথে সম্পৃক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয় এই ঘটনা চলবে। ভল্টের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতা ও রেজিস্টারে মিথ্যা তথ্য লিপিবদ্ধ করেও বহাল তবিয়তে আছেন বিমান ও সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষীরা। বিমানের কার্গো নিরাপত্তা শাখার কর্মকর্তারা এখন দায়ভার অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন, যার প্রমাণ মিলেছে বিমান সচিব বরাবর লেখা চিঠিতে। রুহুল আমিন, ৭১, ঢাকা। আগামী ১৭ নভেম্বর থেকে ঘরে বসে ভূমি সংক্রান্ত সব ধরনের সেবা পাবেন জমির মালিকরা। এসব অনলাইন সেবায় ঢাকায় পাইলটিংয়ের পর সারা দেশে একযোগে কার্যক্রম শুরু করে ভূমি মন্ত্রণালয়। সেবার মান উন্নত করতে সফটওয়্যার আরও উন্নত করা হচ্ছে। এসব তথ্য জানিয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ৭১কে বলেন, ভোগান্তি কমানোই তাদের মূল লক্ষ্য। এদিকে ২০২৪-২৫ অর্থ বছরে এই যাবৎকালে সর্বোচ্চ ১,১৫৪ কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায় করেছে ভূমি মন্ত্রণালয়। বিস্তারিত শারমিন নীরা রিপোর্টে। জমি মানুষের সম্পদ, তবে জমি বা ভূমি রক্ষায় ভোগান্তি যেন সবচেয়ে বেশি। ২০২০ সালে ভোগান্তি কমাতে তৎকালীন অনলাইন নির্ভর কিছু কাজ শুরু হলেও তার সুফল পুরোপুরি পায়নি মানুষ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গেল ডিসেম্বরে ৫ সফটওয়্যার দিয়ে পাইলটিং শুরু হয় ঢাকার ১৯টি সার্কেলে। ফলে ভূমি উন্নয়ন কর, ২০ দিনে নামজারি, জমির পর্চা সংগ্রহের মতো কাজ শুরু হয় অনলাইনেই। এতে ভূমি অফিসে না গিয়েই সেবা পাচ্ছেন ভূমি মালিকরা। এবার কেবল রাজধানী নয়, আরও উন্নত সফটওয়্যারের মাধ্যমে আগামী ১৭ই নভেম্বর থেকে সারা দেশের মানুষ এই সেবার আওতায় আসছে। ভূমি উন্নয়ন কর দেওয়া যাবে সফটওয়্যারের মাধ্যমে, এবং এটা খুব কম সময়ের মধ্যে। হ্যাঁ, বিকাশে যেমন টাকা সেন্ড করে না ওরকম, এবং এই টাকাটাও ক্যাশলেসলি। নামজারি আগে অনেক সময় নিত। আমরা জনগণের হয়রানি কমানোর জন্য বলে একটা স্ট্যান্ডার্ড টাইম ঠিক করেছিলাম। আমরা নতুন সফটওয়্যার যেটা আমরা আগামী ১৭ তারিখে লঞ্চ করবো। ১৭ তারিখে না, ওই সফটওয়্যারটাই আমরা সারা দেশে করছি, শুধু কিছু ইমপ্রুভ করেছি। সিনিয়র সচিব জানান, ভূমি অফিসে সেবা গ্রহণকারী না গেলে দুর্নীতি অনেকটা কমে আসবে। ভূমি অফিসে না গেলে ভূমি কর্মকর্তার তার যে দুর্নীতি বা তার ইচ্ছা করে যে মানুষকে হয়রানি করার সেই সুযোগ তো আর সে পাচ্ছে না। এই সরকার দায়িত্ব নেওয়ার পর ভূমি কর আদায়ে সব রেকর্ড ভেঙেছে। ২০২৪-২৫ অর্থ বছরে কর আদায় হয়েছে ১১০০ কোটি টাকার বেশি, যুক্ত করলেন এই কর্মকর্তা। গত বছরে আমরা ১১৫৪ কোটি টাকা রাজস্ব আদায় করেছি শুধু ভূমি উন্নয়ন খাত থেকে, ভূমি উন্নয়ন কর হিসাবে, যেটা সবচেয়ে বেশি। আগের বছরের চেয়ে ২২ কোটি, খুব বেশি না, কিন্তু এটা হচ্ছে হাইয়েস্ট। জানান ১৬১২২ এই নম্বরে ফোন করে ভূমি সংক্রান্ত যে কোনো তথ্য জানা যাবে। শারমিন নীরা, ৭১, ঢাকা। ঢাকার মোহাম্মদপুর টাউন হল বাজারে আসছে শীতের সবজি, কিন্তু দাম কি নাগালের মধ্যে? কি অবস্থা পেঁয়াজের দামের? এসব কিছু জানতে যুক্ত হব সহকর্মী রাকিব হোসেন আপ্রোর সঙ্গে। আপ্রো, সকালে আপনি বাজারে শীতের নতুন শাকসবজির সরবরাহ দাম কেমন দেখছেন? পেঁয়াজের দামের কি অবস্থা আজ? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দেখুন, পেঁয়াজের দামে তো গত কয়েকদিন ধরে একটা অস্থিরতা বিরাজ করছে। এখন ১০০ থেকে ১১০ টাকা বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে শীতের যে শাকসবজি আছে সেগুলোর কিন্তু সরবরাহ বাজারে বাড়তে শুরু করেছে, এবং ক্রেতাদের নজরও কিন্তু এখন এই শীতকালীন শাকসবজির দিকে। বিভিন্ন বাহারি রঙের শাকসবজি পাওয়া যাচ্ছে। আমরা যদি আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে নতুন পেঁয়াজ বাজারে এখন পাওয়া যাচ্ছে। এই পেঁয়াজগুলোর কেজি বিক্রি হচ্ছে মাত্র ৮০ টাকা, এবং পেঁয়াজের বাইরেও আপনি দেখতে পাচ্ছেন যে লাউ, বরবটি, শসা, বেগুন, মিষ্টি কুমড়া, মূলা, ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজি বাজারে পাওয়া যাচ্ছে। আমরা কেরানীগঞ্জের যেখানে কৃষকরা এইসব পণ্য বিক্রি করেন সেখান থেকে শুরু করে একদম ঢাকার ভোক্তা পর্যায়ে আসলে কি দামে বিক্রি হচ্ছে এটা আজকে আমরা দেখার চেষ্টা করেছি। তো দেখেছি যে সেখানে যে দামে বিক্রি হচ্ছে এবং সেখান থেকে ঢাকায় আসা পর্যন্ত মোটামুটি একটা নিয়মের মধ্যে থেকে বিক্রি হচ্ছে। অর্থাৎ সেখানে আমরা মূলার কেজি দেখেছি
40 থেকে 45 টাকা, এখানে সেটি বিক্রি হচ্ছে 60 টাকা। আমরা লাউ দেখেছি পাইকারি পর্যায়ে সেই কলাতিয়া বাজারে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকার মধ্যে, সেটি এখানে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে মোটামুটি শীতকালীন শাকসবজির সরবরাহ যেমন বাড়ছে, দামটাও কিছুটা কমতির দিকে আছে এবং কৃষকরাও বলছেন যে তারা ভালো দাম পাচ্ছেন। এবং এখানে যে ভোক্তারা আছেন, ভোক্তারা বলছেন যে তাদের অস্বস্তির জায়গাটা আসলে এখনো পুরোপুরি কাটেনি, এখনো কিছুটা অস্বস্তি বিরাজ করছে। আপু ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকার মোহাম্মদপুর টাউন হলের বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন আপু। এই মুহূর্তে সিলেট সীমান্তবর্তী এলাকার পেঁয়াজের বাজার নিয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আহমদ সুজাত। সুজাত, সিলেটের সীমান্ত দিয়ে অবৈধ পথে পেঁয়াজ চোরাচালান হওয়ার নতুন কোনো তথ্য আর আপনার কাছে আছে কিনা, এবং চোরাচালান রুখতে এখন পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন? দেখুন স্যার, আসলে চোরাচালানের পেঁয়াজ কিন্তু প্রতিনিয়ত সিলেটের বিভিন্ন বাজারে আসছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখনো বাজারগুলোতে আসলে ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে। তবে আমরা যারা বিক্রি করছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা অনেকেই আমাদেরকে বলছেন যে এগুলো তারা অকশনে কিনে নিয়ে এসেছেন। তো এখানে আর আসলে একটা প্রশ্ন আসছে যে অকশনের যে কাগজ যেটা দেওয়া হয় সেখানে কাস্টমস আসলে একদিন মেয়াদ দিয়ে কোর্ট সেখানে 3 থেকে 4 দিন দিয়ে দেয় এবং এই কাগজগুলো জাল করে বারবার গাড়ি করে নিয়ে আসা হয়, সেটাও কিন্তু অনেকেই বলছেন এবং সেটা আসলে তদন্ত করে বের করা উচিত, এটাই বলছেন ব্যবসায়ীরা। আমরা আজকে একটু পেঁয়াজের দাম জানার চেষ্টা করবো। আজকে এই পেঁয়াজগুলো কই থেকে এসেছে এবং এগুলোর দাম কত? এর দাম ভাই 100 টাকা কেজি। কোথা থেকে আসছে এটা? এটা আমরা বাজার থেকে কিনে আনছি। এটা কি ইন্ডিয়ান পেঁয়াজ? ইন্ডিয়ান পেঁয়াজ। ইন্ডিয়ান পেঁয়াজ এখানে কই থেকে আসছে? এটা সঠিক কথা, আমরা কিনে আনি, মানে খরিদ্দারের থেকে কিনে আনি দোকানদার। আসলে যেটা দেখছেন যে আসলে ওরা বলছে যে ভারতীয় যে পেঁয়াজটা আসে তারা বিভিন্ন জনের কাছ থেকে কিনে নিয়ে আসে। তো আসলে এই পেঁয়াজগুলোর উৎসটা কোথায় এবং কই থেকে সেগুলো আসছে, কিভাবে আসছে, সেটা আসলে যাচাই বাছাই করা প্রয়োজন। আমরা এখানকার বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম যারা এই ইন্ডিয়ান পেঁয়াজগুলো বিক্রি করছেন, তারা বলছেন যে আদালত থেকে কিনে নিয়ে এসেছেন, কাস্টমস থেকে কিনে নিয়েছেন। তো আমরা যেটা কথা বলেছিলাম বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে জাল কাগজ করে, অর্থাৎ এক নিলামের কাগজ দিয়ে বারবার গাড়ি করে কিন্তু পেঁয়াজগুলো এই বাজারে নিয়ে এসে প্রবেশ করানো হচ্ছে। তো সে বিষয়ে আসলে দীর্ঘ তদন্ত প্রয়োজন, আর এই তদন্তের মাধ্যমে যদি প্রকৃত যারা চোরাকারবারি আছে তাদেরকে যদি বের না করা হয় তাহলে কিন্তু প্রকৃত যারা ব্যবসায়ী আছেন তারা বিপাকে পড়বে না। সারা সুজাত, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিলেট সীমান্তবর্তী এলাকার পেঁয়াজের বাজার নিয়ে তথ্য জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন আহমদ সুজাত। আগামী নির্বাচন নিয়ে এখনই ভাবতে শুরু করেছেন লালমনিরহাটের নারীরা। তারা চাইছেন উৎসব মুখর নির্বাচনী পরিবেশ, যেখানে পূর্ণ নিরাপত্তায় ভোট দিতে পারবেন তারা এমন প্রার্থীকে বেছে নিতে চান যারা নারী উন্নয়ন, নারীদের স্বাধীনতা ও নিরাপত্তার নিশ্চয়তা দেবেন। মিলন পাটোয়ারির তথ্য ছবিতে জানবো লালমনিরহাটের নারীদের নির্বাচনী ভাবনা। তিনটি সংসদীয় আসন নিয়ে গঠিত লালমনিরহাট জেলায় এবার ভোটার সংখ্যা 11,28,550 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 5,64,030 জন। এই ভোটাররা এখন অধীর আগ্রহে আছেন আসন্ন নির্বাচনের। নারী ভোটাররা চান ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হোক, সেই সাথে চান স্বাধীন মত প্রকাশের অধিকার। সমাজে যেন নারীরা আর পিছিয়ে না যায়, বৈষম্যের শিকার না হয়। যারা আমাদের নিরাপত্তা দিতে পারবে, নারীকে যারা সম্মান করতে পারবে, নারীদের আসন বৃদ্ধি করতে পারবে, আমরা এমন প্রার্থীকেই সংসদে চাচ্ছি দেখতে। অনেক নারী ভোটার বলছেন বিগত সরকার নারী উন্নয়নের কোনো কাজ করেনি, তাই এবার পর্যবেক্ষণের মাধ্যমে প্রার্থী নির্বাচন করবেন তারা। যেহেতু অর্ধেক নারী অর্ধেক পুরুষ, আমরা চাই নারীরা অর্ধেকের মধ্যেই যেন থাকতে পারি বা তারও বেশি থাকতে পারি, এইটা আমাদের প্রত্যাশা থাকবে এই সরকারের কাছে। আর শিক্ষক, আইনজীবী, এনজিও কর্মী সহ সব স্তরের নারীদের দাবি সংসদে নারীর আসন বাড়ানোর পাশাপাশি চাইছেন নারী নির্যাতন বন্ধ ও নারী পুরুষের বৈষম্য দূর হোক। আমি একজন নারী হিসেবে আসলে চাচ্ছি যে সামনে এমন একজন আমরা সরকার নির্বাচিত করতে চাই যেখানে নারীর অবদান থাকবে যথেষ্ট। এদিকে তিস্তা ধরলার ভাঙনের শিকারে সর্বশান্ত এই অঞ্চলের মানুষ, বিশেষ করে নারীরা আছেন সবচেয়ে ভোগান্তিতে। তারাও চান একটি স্বাধীন বৈষম্যহীন রাষ্ট্র। আমাদের যে নিরাপত্তা দেবে, আমরা সেই রকম সরকার এবং সেই রকম প্রধানমন্ত্রী অবশ্যই আমরা চাই, যে আমাদের নারীদের ভাগ্যের উন্নয়ন করবে একেবারে তৃণমূল থেকে। আর নারীরা যেন নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে যেতে পারেন সেই নিশ্চয়তার আশ্বাস দিলেন নির্বাচন কর্মকর্তা। মাঠ পর্যায়ে যে প্রশিক্ষণগুলো নিব, সেক্ষেত্রেও নারীদের যে নিরাপত্তার বিষয়টি এবং তারা যাতে সুশৃঙ্খলভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেন সেজন্য আমাদের
প্রশিক্ষণের প্রচারণাটুকু থাকবে। এবারে নির্বাচনে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান লালমনিরহাটের নারী ভোটাররা, যারা নারী বান্ধব সরকার গঠন করবে। মনিরা কাজরি, ৭১। কাজের কর্মক্ষমতা নির্ভর করে পরিবেশের উপর। আন্তরিকতা, বিনয়, পারস্পরিক বোঝাপড়া সহজ করে দেয় জীবনের হিসেব। তবে গরমিল বাঁধে সহবোধের কমতি হলেই। মোশাররফ করিম ও তাসনুভা তিশার তুই নাটকে এমনই গল্প দেখতে পাবেন দর্শক। সুমনা সুমির প্রতিবেদন। ভালোবাসা নিয়ম মানে না, একটু যত্ন আর পরিচর্যায় দৃঢ় হয় সম্পর্কের বন্ধন। আবার অনেক সময় সম্বোধন বদলে দিতে পারে সম্পর্কের রসায়ন। তুই নাটকের গল্পে মোশাররফ করিম ভালোবাসার বাঁধনে বাঁধলেন তাসনুভা তিশাকে। রতনের সাথে রূপালীর যে কেমিস্ট্রিটা, এই বিষয়টা খুব মজার। কারণ হচ্ছে এই রতন রূপালীকে যে কিভাবে কনভিন্স করে, হ্যাঁ, কতটা মানে ম্যানিপুলেট করে এটা করে বিভিন্ন কাহিনী করে যে তাকে কনভিন্স করে, কারণ তার মধ্যে একটা এজ গ্যাপ আছে, জেনারেশন গ্যাপ আছে। তুমি নাকি আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছো? স্থানকাল পাত্র বিবেচনায় ঘটতে পারে হিতে বিপরীত। শব্দের তুই গোলমাল করে জীবনের গল্পে। শ্রেণী বিভাজন, তুই, তুমি, আপনি, মানুষের মধ্যে মানুষের সঙ্গে মানুষের যে বৈষম্য, সেটা একটা অফিসের পিয়ন একসময় ফিল করে যেটার প্রয়োজন নাই। সে ফিল করে যে যদি স্বাধীনতাটা আসে, কাজের মধ্যে যদি সকলের আনন্দ আসে, তাহলেই কাজটা ভালো হবে। আর খুব তটস্থ হয়ে ভয়ের মধ্যে যদি এরা কাজ করে, তাহলে মানে প্রাণ দিয়ে কাজ করে না, ভালোবেসে কাজ করে না। সো সে অনুভব করে যে কর্মক্ষেত্রে এই কাজের স্বাধীনতা ও আনন্দের দরকার আছে। তো গল্পের এটাই একটা মূল বিষয় আর কি, এবং তা নিয়ে অনেক ধরনের ঘটনা ঘটতে থাকে, মজার মজার ঘটনা, এই আর কি। নাট্যকার ও নির্মাতা জানান তুই শব্দটি যেমন ভীষণ আপন, কোনো কোনো ক্ষেত্রে তাচ্ছিল্যের। দুইটি পর্বের তুই শব্দটির ইতিবাচক নেতিবাচক দুই দিকই উঠে এসেছে নাটকের গল্পে। এই তুই যখন সবার ভিতরে আন্তরিকতা চলে আসে, সবাই রিল্যাক্সে কাজ করে, কিন্তু তুই যে সবসময়ের জন্য মধুর, এই বিষয়টা না। নাটকটি দেখা যাবে এনআর মিডিয়ার ইউটিউব চ্যানেলে। আমি যদি আগের থেকে সবকিছু ঠিকঠাক করে রাখতাম, তাহলে বলে সেটা তো পারতামই। সুমনা সুমি, ৭১, ঢাকা।